নমস্কার, আমি প্রসেনজিৎ মণ্ডল। আমার আলোচ্য বিষয় দ্বাদশ শ্রেণীর তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র অধ্যায়টি নিয়ে। তো চলো শুরু করা যাক। তড়িৎ প্রবাহ কাকে বলে? কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ আধানের প্রবাহকেই বলা হয় তড়িৎ প্রবাহ। পরিবাহী বলতে যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে বলা হয় পরিবাহী, যেমন সোনা, রূপা, লোহা, তামা ইত্যাদি। এই যে পরিবাহীগুলো রয়েছে, এই পরিবাহীর গুলোর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলো চলাচল করে, অর্থাৎ এই পরিবাহীর মধ্যে আধানের একটা প্রবাহ হয়। সেই আধানের প্রবাহকেই বলা হয় তড়িৎ প্রবাহ। এবার আসি তড়িৎ প্রবাহ মাত্রা। যখন কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে আমরা যে পরিমাণ আধান প্রবাহিত হয়, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে এরকম, এই যে এইটা হচ্ছে একটা পরিবাহী, মনে করো এটা গোলীয় তল হয়। যে কোনো পরিবাহী, যেমন এই যে আমার এই মার্কার পেনটা রয়েছে, এই মার্কার পেনটা দেখো এই এই যে এইরকম গোল রয়েছে, পরিবাহী তারগুলো এরকম গোল থাকে, এটাকে বলা হয় প্রস্থচ্ছেদ। এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেটাকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? আধান বাই সময়। তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়াল টু আমরা লিখতে পারি আধান বাই সময়। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়াল টু যদি আমরা লিখি তড়িৎ প্রবাহ মাত্রা, আচ্ছা শর্টকাটে লিখছি, ইকুয়াল টু আধান বাই সময়। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা আই ধরে নিলাম, আধানকে কিউ ধরে নিলাম, আর সময়কে টি ধরে নিলাম। তাহলে হয়ে গেল আই ইকুয়াল টু কিউ বাই টি। এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার গাণিতিক রূপ। তাহলে এখান থেকে বজ্রগুণন করে দাও, তাহলে কিউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আইটি। এবার এটাকে যদি আমরা সমাকল করি, সমাকল করলে কি বেরোবে? দেখো, আমরা কিউ ইকুয়াল টু আইটি পেয়ে গেলাম। এবার এই যে কিউ ইকুয়াল টু আইটি পেলাম, এটাকেই যদি আমরা সমাকলনের মাধ্যমে দেখাই এবং সময়সীমা যদি 0 থেকে টি পর্যন্ত পরিবর্তিত হয়, অর্থাৎ এটার লোয়ার লিমিট নিয়ে নিলাম 0 এবং আপার লিমিট নিলাম টি, সময়টা যদি 0 থেকে টি এর মধ্যে পরিবর্তিত হয় তাহলে এটাকে এরকম সমাকল চিহ্ন দিয়ে লিখতে হয়, যে এসের মতো দেখতে অনেকটা। নিচে 0 লিখতে হয় এবং উপরে টি লিখতে হয়। যেটা বেশি ওটাকে উপরে লিখতে হয়, যেটা কম ওটাকে নিচে লিখতে হয়। তাহলে এখানে আমরা সমাকল চিহ্ন দেব, সমাকল চিহ্ন দিয়ে লিখব বড় হাতের আই, তারপরে ডিটি কেন হয়ে গেল? কারণ এটা টি এর সাপেক্ষে করছি, তার জন্য এখানে ডিটি হয়ে গেল সমাকলের নিয়ম অনুযায়ী। যার সাপেক্ষে করব সেটা এ পাশে লিখতে হয়। যেমন হচ্ছে এখানে যদি এক্স লিখতাম তাহলে এখানে আমাকে ডিএক্স লিখতে হতো। এটা একটু তোমাদের বোঝার ব্যাপার রয়েছে। এবার এই যে ফর্মুলাটা আমরা পেলাম, কিউ ইকুয়াল টু এই যে লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট হচ্ছে কি টি, মানে 0 টু টি আইডিটি, এই যে ফর্মুলাটা আমরা পেলাম, এটা দিয়ে একটা অঙ্ক চলো আমরা এখন করে নিই। দেখো, আমরা একটা প্রবলেম নিয়ে নিলাম। প্রবলেমটা আমি লিখেছি, সময় টি এর উপর একটি তারের মধ্যে তড়িৎ প্রবাহ আই এর নির্ভরতাটি হলো আই ইকুয়াল টু 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 5, টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু 2s মানে 2 সেকেন্ড সময়ে তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িতাধান অতিক্রম করবে। দেখো, এই প্রশ্নটা কিন্তু জয়েন্ট এন্ট্রান্সে এসেছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে এসেছে 2009 সালে। তো চলো এই প্রশ্নটা আমি এর আগে যে আমি সূত্রটা সমাকলনের মাধ্যমে যে সূত্রটা আমি দেখালাম সেটার মাধ্যমে কিভাবে এই প্রশ্নটা সমাধান করতে হবে, চলো আমি অঙ্কটা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমরা লিখেছিলাম কিউ ইকুয়াল টু আই ডিটি, কিউ ইকুয়াল টু আই ডিটি আমরা লিখেছিলাম, আর আমরা সমাকল চিহ্ন দিয়েছিলাম।
এবার একটু আগে আমি বলেছি যে লোয়ার লিমিটটা নিচে লিখতে হয়, অর্থাৎ এখানে লোয়ার লিমিট, এখানে দেখো 2 সেকেন্ড আর 0 এর মধ্যে ছোট কোনটা আছে? 0। তাহলে এটাকে নিচে লিখতে হবে সমাকল চিহ্নের নিচে, এবং আপার লিমিট 2 সেকেন্ড রয়েছে, তাহলে এখানে 2 লিখতে হবে। তাহলে আমরা এভাবে লিখে নিব q ইকুয়াল টু 0 to 2 i dt। এবার আমরা এখানে আমরা কি করব, এখানে আমরা যে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে, i এর যে ভ্যালুটা দেওয়া আছে 3t স্কয়ার প্লাস 2t প্লাস 5, এটা কিন্তু আমরা i এর জায়গায় বসিয়ে দেব। তাহলে দেখো 0 to 2 লিখে দাও, তারপরে i এর জায়গায় এখানে ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে লিখবে 3t স্কয়ার প্লাস 2t প্লাস 5, তারপরে dt দাও। দেখো অঙ্কটা আমি পরে কেমন করে করেছি, যে 3t স্কয়ার রয়েছে, 3 এখানে একটা সহগ, 3টাকে বাইরে নিয়ে এসেছি, তারপর সমাকল চিহ্ন দিয়ে 0 to 2 লিখেছি, তারপরে t স্কয়ার, তারপর dt লিখেছি, dt দিয়ে গুণ হয়ে গেছে, হ্যাঁ ব্র্যাকেট তুলে দিয়েছি কিন্তু। তারপরে দেখো আবার এই যে 2t রয়েছে, এখানে 2 সহগ রয়েছে, সহগটাকে বাইরে এনে এসেছি সমাকল চিহ্নের বাইরে, তারপরে 0 to 2 লিখেছি, তারপরে দেখো টিটা অবশিষ্ট ছিল, টি এর সঙ্গে ডিটি গুণ হয়ে গেছে। তারপরে কি আমরা 5টা, যেহেতু এটা 5 একটা সংখ্যা সহগ, তাহলে 5টাকে আমরা সমাকল চিহ্নের বাইরে রেখেছি এবং তারপরে ডিটি লিখেছি। এ দেখো এই অবধি হয়ে গেল। এবার কি করেছি আমরা, এবার যে ফর্মুলাটা ইউজ করেছি, দেখো একটু এখানে একটু বুঝে নেওয়ার ব্যাপার আছে। দেখো এখানে 3 লিখেছি, 3 তো আগের থেকেই বাইরে ছিল, আর এখানে দেখো টি এর মাথায় কিউব হয়ে গেছে, আর এখানে নিচে 3 হয়ে গেছে। এটা কি করে হলো চলো এটা একটু বুঝিয়ে দিই। দেখো এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করেছি, এই ফর্মুলাটা এখানে লিখছি। ফর্মুলাটা হচ্ছে xn dx is equal to xn plus 1 by n plus 1। অর্থাৎ যে কোনো একটা, মনে করো যে একটা বীজগাণিতিক সংখ্যা, এখানে একটা x নিলাম, মানে এক্সটাকে বীজগাণিতিক সংখ্যা ধরে নিলাম, এটার পাওয়ার যা থাকবে পাওয়ারের সাথে 1 প্লাস হয়ে যাচ্ছে, আর নিচে 1 প্লাস হয়ে যেটা থাকছে সেটা নিচে হরের মধ্যে চলে যাচ্ছে। ঠিক এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করেছি। এই যে দেখো এই যে এইভাবে যে 3টা পার ছিল, এখানে 3টে অঙ্ক আলাদা আলাদা ভাবো, সমাকলনে 3টে অঙ্ক আলাদা আলাদা ভাবো, যোগ যোগ দিয়ে আছে। তাহলে এইটুকুকে আমরা যদি সমাধান করি, তাহলে প্রথমে আমরা 3 লিখেছি, তারপরে দেখো এই সমাকল চিহ্ন তুলে দিয়ে আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়েছি, এটা দেওয়া যায়। তারপরে আমরা কি করেছি, ওই সূত্র অনুযায়ী টি এর জায়গায় এখানে এক্স আছে, মানে এক্স এর জায়গায় এখানে টি আছে, তাহলে আগে আমাদের ছিল টি স্কোয়ার, দেখো এখানে টি স্কোয়ার ছিল, তার সাথে 1 যোগ হয়ে গেছে, এখানে কি হয়ে গেছে 2 প্লাস 1 করে হয়েছে 3, নিচেও কি হবে 2 প্লাস 1 হবে, তাই এখানে 2 প্লাস 1 মানে কত 3 হয়ে যাচ্ছে। আর দেখো এখানে ব্র্যাকেট দিয়ে আমরা ওপরে আপার লিমিট দিয়েছি, নিচে লোয়ার লিমিট দিয়েছি, সেম টু সেম ভাবে কিন্তু এটাও করেছি। 2 আছে, তারপরে এখানে কি, এখানে দেখো এই যে এখানে টি ডিটি ছিল, তাহলে টি এর পাওয়ার কি আছে 1, 1 প্লাস 1 করলে 2 হবে, তাহলে হবে এখানে টি স্কোয়ার হয়ে যাচ্ছে, আর নিচে 2 হচ্ছে। তারপরে এই যে আপার লিমিট লোয়ার লিমিট দিয়েছি, আপার লিমিট কত 0, 2, আর লোয়ার লিমিট হচ্ছে 0, তারপরে এখানে 5, তারপরে দেখো টি এর উপরে আপার লিমিট লোয়ার লিমিট দিয়েছি। এটা তো একদম সিম্পল, এটা বোঝার কি আছে, নিজেরাই করতে পারবে। তারপরে দেখো, তারপরে আমরা কি করেছি, এখানে দেখো এখানে যে 3 কেটে গেছে, মনে মনে 3 কেটে গেলে কি থাকছে। এবার দেখো এখানে আমাকে এবার আপার লিমিট এবং লোয়ার লিমিটটাকে বসাতে হবে। আপার লিমিট লোয়ার লিমিট কিভাবে বসাতে হয়, কিছুই না, এই যে আপার লিমিটের যে ভ্যালুটা রয়েছে, এখানে কত আছে 2 আছে, এই 2টা এখানে বসিয়ে দিতে হবে। এই যে এখানে কত আছে টি আছে, তো তার মানে এখানে টি এর মান হচ্ছে, টি এর আপার লিমিট হচ্ছে কত 2, তাই তো, তাহলে এখানে 2 বসিয়ে দিলাম, তারপরে কিউব আছে, কিউব বসিয়ে দিলাম, তারপরে দেখো নিচে 0 আছে, হ্যাঁ 0, তাহলে টি এর জায়গায় যদি তুমি 0 বসিয়ে দাও, মাইনাস করে যদি, মানে কি করতে হয় সবসময়, এটা একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কি ওই বড়টা থেকে, মানে আপার লিমিট থেকে লোয়ার লিমিটটা মাইনাস করে দিলেই হয়। তাহলে এখানে দেখো এটাই যে টি কিউব রয়েছে, এটা তাহলে কি আছে, এটা 2 কিউব হয়ে গেল। তারপরে কি লোয়ার লিমিট 0 রয়েছে, জিরোর কিউব দিলে কি হবে,
জিরোর কিউব দিলে কি হয়, জিরোই হয়, তাই জিরো লিখেছি। তারপরে প্লাস দিয়ে এখানে 2 বসিয়ে দিয়েছি, টি এর জায়গায় 2 স্কোয়ার হয়েছে, তারপরে 0 স্কোয়ার করলে 0 স্কোয়ার জিরোই হয়, -0 লিখেছি। তারপরে প্লাস 5 ইন্টু, তারপর দেখো 2 - 0 লিখেছি, কারণ এখানে পাওয়ার, সব থেকে বড় পাওয়ার হচ্ছে 2, আর এখানে ছোট পাওয়ার হচ্ছে 0। তাহলে এইভাবে লিখেছি। এবার জাস্ট ক্যালকুলেশন দেখো, 2 কিউব করলে হয় 8, প্লাস 2 স্কোয়ার করলে কত হয় 4, প্লাস তোমার 5 দুগুণে হয়ে যাচ্ছে 10, তাহলে যোগ করলে হচ্ছে 22 কুলম্ব, অর্থাৎ 22 কুলম্ব। এই হচ্ছে অঙ্কটা। তড়িৎ প্রবাহ মাত্রা নিয়ে যে আলোচনা করলাম তার এককটা কিভাবে নির্ণয় করবে। দেখো, আমরা আগেই বলেছি প্রবাহ মাত্রা ইকুয়াল টু আধান বাই সময়, এটা আমরা পেয়েছি। তাহলে প্রবাহ মাত্রার একক হয়ে যাবে আধানের একক বাই সময়ের একক। এবার এসআই পদ্ধতিতে আধান একক হচ্ছে কুলম্ব আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, অর্থাৎ কুলম্ব পার সেকেন্ড হচ্ছে প্রবাহ মাত্রার একক। এই কুলম্ব পার সেকেন্ডকে বলা হয় অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ারের সংখ্যাটা কি দাঁড়াবে? কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান প্রবাহিত হলে সেই প্রবাহকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ যে রয়েছে, এই তড়িৎ প্রবাহকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমপ্রবাহ বা ডিসি বা ডাইরেক্ট কারেন্ট, এবং পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট। তাহলে সমপ্রবাহ কাকে বলে? যে প্রবাহ সব সময় যার মুখটা একই দিকে হয়, যে প্রবাহের অভিমুখ সর্বদা একই দিকে হয়, তাকে বলা হয় সমপ্রবাহ। সাধারণত ব্যাটারির বিদ্যুতে সমপ্রবাহ পাওয়া যায় বা ডিসি পাওয়া যায়। আর পরিবর্তী প্রবাহ কি? কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ যদি একটা নির্দিষ্ট সময়ের অন্তর অন্তর পরিবর্তিত হয়, তবে তাকে বলা হয় পরিবর্তী প্রবাহ। পরিবর্তী প্রবাহটা কীরকম হয়? পরিবর্তী প্রবাহের ছবিটা আমি তোমাদের একটু এঁকে দেখাই, চলো বোর্ডে নিয়ে যাচ্ছি। সমপ্রবাহ মানে এরকম সোজাসুজি হবে, একদম সোজা লাইনে যাবে। আর পরিবর্তী প্রবাহ হচ্ছে এই রকম। একটি নির্দিষ্ট সময় অন্তর কিন্তু বিপরীতমুখী হচ্ছে, পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট। এই অল্টারনেটিং কারেন্ট আমরা কোথায় পাই? এই সাধারণত ডায়নামোর মাধ্যমে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, সেটা পরিবাহী তারের মাধ্যমে যে বিদ্যুৎটা আসে, সেটাই হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। আমি যে ডায়াগ্রামটা এঁকেছি, এটা দিয়ে তোমাদেরকে আমি মুক্ত বর্তনী ও বদ্ধ বর্তনীর বিষয়টা বোঝাচ্ছি। দেখো, এটা মনে করো একটা তড়িৎ উৎস, সেটা ব্যাটারি হতে পারে, ডায়নামো হতে পারে। এবার এটার সাথে একটা ইলেকট্রিক বাল্ব কানেক্ট করেছি, আর এই যে তারটা রয়েছে, যে মেন তারটা রয়েছে আর কি, লাইভ তার, সেই লাইভ তার সঙ্গে আমরা একটা সুইচ যুক্ত করেছি। যখন এই সুইচটা এখন কি আছে? বন্ধ আছে। তাহলে যখন সুইচটা বন্ধ থাকবে তখন কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না। যখন সুইচটা বন্ধ থাকবে তখন বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না। আর যখন সুইচটা খোলা থাকবে তখন বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে। অর্থাৎ সুইচটা খোলা থাকলে বর্তনীতে কোনো ছেদ থাকছে না। এই যে দেখো, এখানে সুইচটা বন্ধ আছে মানে এখানে ছেদ আছে, হ্যাঁ। কিন্তু সুইচটা যদি আমরা খোলা রাখি, অর্থাৎ অন রাখি, এটাকে যদি যুক্ত করে দিই, তাহলে বর্তনীটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, পুরো বর্তনীটা, সার্কিটটা। তাহলে সুইচ যখন অন থাকে তখন যে বর্তনী হয়, এটা হচ্ছে বদ্ধ বর্তনী। আর যখন সুইচ খোলা থাকে তখন বর্তনীতে ছেদ থাকে, তখন তাকে বলা হয় মুক্ত বর্তনী। অর্থাৎ মুক্ত বর্তনী, বদ্ধ বর্তনীর সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি, যে বর্তনীর মধ্যে ছেদ থাকে তাকে বলা হয় মুক্ত বর্তনী। আর এমন একটি বর্তনী যেটার মধ্যে কোনো ছেদ থাকে না, মানে তড়িৎ প্রবাহের মধ্যে কোনো ছেদ থাকে না, তাকে বলা হয় বদ্ধ বর্তনী। আজকে যতটুকু আলোচনা করলাম, তোমরা যদি এতটুকু অংশ বুঝে থাকো এবং আমার ক্লাস যদি তোমাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি
তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, লাইক করে দিও। আর তোমাদের যদি মনে হয় যে না, এখান থেকে তোমরা উপকৃত হচ্ছ, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এর পরবর্তী ভিডিও আমি কন্টিনিউ করব। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।